উন্নত টেকনোলজির দুনিয়ায় হাত ধরে বই পড়ার অভ্যেসটা ভেবেছিলাম আমরা হারাতেই বসেছি, কিন্তু না, এসব চিন্তা ভাবনাকে ভুল প্রমাণ করে দিয়ে চোখের সামনে ধরা দিল প্রতিলিপি অ্যাপ। প্রতিলিপি গল্প শোনা ও গল্প বলার এমন একটি অনলাইন মাধ্যম যেখানে রয়েছে লেখক, পাঠক ও গল্পের এক অদ্ভুত মেলবন্ধন। প্রতিলিপিতে পাঠক সংখ্যা প্রায় 3 কোটি, আর এখানে রয়েছে 50 লাখেরও বেশি গল্প। প্রতিলিপিতে পাঠকেরা 12টি বিভিন্ন ভারতীয় ভাষায় গল্প পড়তে পারবেন। ভৌতিক, প্রেম, রহস্য, রোমাঞ্চ, হাস্যরসাত্মক প্রায় সমস্ত জনরার গল্প রয়েছে প্রতিলিপি অনলাইন প্ল্যাটফর্মে। আমাদের অত্যন্ত পছন্দের কল্পবিজ্ঞান জনরার গল্পও রয়েছে এখানে। আর সব থেকে বড় খবর, প্রতিলিপিতে আপনারা গল্প পড়তে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে। এখন গল্প শুধু বইয়ে নয়, আপনার পকেটেও থাকবে। তো বন্ধুরা, ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে এক্ষুনি ডাউনলোড করো প্রতিলিপি অ্যাপ আর উপভোগ করো নানান স্বাদের গল্প। ওয়াসিমা, আমি তোমাকে ভালোবাসি। যেদিন তোমাকে প্রথম দেখেছিলাম সেদিন থেকেই। যাক, এতদিনে শেষমেশ বলতে পারলেন। আমি তো ভাবলাম আপনি আর কোনোদিন বলেই উঠতে পারবেন না। তুমি ওয়াসিমা, তুমি পছন্দ করো না আমায়? অপছন্দই যদি করতাম তাহলে কি আপনার কথা শুনতে ফিরে আসতাম আবার? ওহ, বিশ্বাস করো ওয়াসিমা, আমি ভেবেছিলাম তুমি আর কখনো আমার সাথে কথাই বলবে না। ওয়াসিমা চলে গেল। দেখা হবে, প্রতি শনিবার দেখা হবে। এই কথাটা ভাবতেই সারা শরীরে একটা উত্তেজনা অনুভব করলাম। কিন্তু ঠিক সেই মুহূর্তে, যেই মাত্র পুকুরঘাট থেকে বাড়ির পথে পা বাড়িয়েছি, হঠাৎ একটা শব্দে আমার বুকের ভিতরটা আতঙ্কে যেন একেবারে হিম হয়ে গেল। আমি শুনলাম আমার ঠিক পিছনে প্রায় 4-5 হাত দূরত্বে একটা ঘোড়া প্রচণ্ড জোরে ডেকে উঠল। কোনো রকমে পিছনে ফিরে যা দেখলাম, তা জীবনে কখনো দেখতে পাবো বলে কল্পনাও করিনি। অল্প আলোতে আমি দেখলাম আমার থেকে মাত্র 5 হাতের দূরত্বে দাঁড়িয়ে রয়েছে সেই প্রকাণ্ড কালো ঘোড়াটা। আজকে ওর চোখ দুটো যেন আরো বেশি করে জ্বলছে। এক জায়গায় দাঁড়িয়ে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকেই। ওহ, কি ভয়ঙ্কর সেই দৃষ্টি! কি একটা চাপা আক্রোশ ফুটে উঠছে ওই দৃষ্টিতে। সেই মুহূর্তে একবার হঠাৎ করে আমার মনে হলো, আচ্ছা, কোনো ঘোড়া কি কখনো মাংস খেতে পারে? মানুষের মাংস? কথাটা ভাবা মাত্রই পেটের ভিতরে পাকস্থলীটা আতঙ্কে কুঁচকে গেল। আমি আবার তাকালাম জন্তুটার দিকে। ওহ, কোনো জন্তু কি এভাবেও তাকাতে পারে মানুষের দিকে? কিন্তু না। ঠিক তখনই আমার নাজিম সাহেবের কথাগুলো মনে পড়ল। এ তো কোনো সাধারণ জন্তু না, এ তো অপদেবতা। আর পারলাম না, কোনো রকমে প্রাণ হাতে নিয়ে ভগবানের নাম জপতে জপতে দিলাম ছুট। প্রাণপণে ছুটতে ছুটতে স্পষ্ট বুঝলাম ঘোড়াটা আমার পিছনেই আসছে। আমার পিছনে ওর প্রতিটা খুরের শব্দ আমি যেন স্পষ্ট শুনতে পাচ্ছি। বিভা ক্যাফেতে শুনছেন ত্রিজিৎ করের কাহিনী ওয়াইজিনের কালো ঘোড়া। আজ শুনছেন দ্বিতীয় পর্ব। মানুষের জীবনটা বড় অদ্ভুত। এই আনন্দ তো এই দুঃখ, এই স্বস্তি তো এই আতঙ্ক, এই আলো তো এই অন্ধকার। কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে জীবনটা যে চিরকালের মতো স্থির হয়ে থেকে যাবে এমন কোনো উপায় নেই। আর হয়তো এমন কোনো উপায় নেই বলেই মানুষের জীবনটা এত উপভোগ্য, এত রোমহর্ষক, এত আনপ্রেডিক্টেবল। যাই হোক, সেই দিনের ঘটনার পর থেকে দেখতে দেখতে আজ প্রায় আরও 1 মাস কেটে গিয়েছে, এবং এই 1 মাসে ঘটে গিয়েছে আরও অদ্ভুত সব ঘটনা।
এই যেমন এই 1 মাসে আমি আর ওয়াসিমা আরও অনেকটা কাছাকাছি চলে এসেছি। একে অপরকে মনের কথা বলেছি এবং শেষমেশ আত্মসমর্পণ করেছি একে অপরের কাছে। এখন অবশ্য শুধু শনিবার নয়, প্রায় প্রতিদিনই লুকিয়ে চুরিয়ে সঙ্গোপনে দেখা হয়ে যায়, বা বলা ভালো দেখা করে ফেলি। আসলে জীবনে এতগুলো বছর পর প্রথম যখন কোনো মানুষকে ভালোবেসেছি, তখন তার থেকে আর দূরে থাকতে ইচ্ছে করে না। সর্বক্ষণ মনে হয় তার সাথে আষ্টে পৃষ্ঠে একসাথে থাকি। একদিন ওর বাড়িতে আমাদের সম্পর্কটা নিয়ে কথা বলতে যাওয়ার প্রস্তাবটা পারলাম। আমার কথা শুনেই ওয়াসিমার মুখের ভাব একেবারে পাল্টে গেল। খবরদার না অবিনাশদা, আমার আব্বাজান একবার এই সম্পর্কের কথা জানতে পারলে আমাকে পুরো কেটে ফেলবে। কেন কেটে ফেলবার কি আছে? ভালোই তো বেসেছি, খুন খারাপই তো আর করিনি। তুমি এই গ্রামে নতুন এসেছো অবিনাশদা, তুমি সবটা জানো না। এই গ্রামে অদ্ভুত সব নিয়ম আছে, অদ্ভুত সব রীতিনীতি, আর এখানকার মানুষজন কিন্তু মনে প্রাণে সেই সব নিয়মই মেনে চলে। আর কেউ যদি ভুল করেও তার অন্যথা করে। কথাটা শেষ না করেই থেমে গেল ওয়াসিমা। গ্রামবাসীদের নিয়ম নীতি অমান্য করার ফল কি হয়, শুধুমাত্র তার ভাবনাতেই ওর মুখটা ফ্যাকাশে হয়ে গেল। কি নিয়ম নীতি? আছে অবিনাশদা, আছে। তুমি বোধহয় জানো না, এই গ্রামে প্রেম করাও দণ্ডনীয় অপরাধ। অন্য ধর্মের কথা তো ছেড়েই দাও, এই গ্রামে নিজের ধর্মের ছেলেমেয়েরাও যদি প্রেম করে না, তাহলেও তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হয়, ভয়ঙ্কর কঠিন শাস্তি। শাস্তি? কিন্তু কেন? প্রেম করলে শাস্তি কেন? আমার প্রশ্নের উত্তরে ওয়াসিমা কিছুক্ষণ চুপচাপ আমার দিকে তাকিয়ে থাকলো। তারপর ফিসফিস করে আতঙ্কিত কণ্ঠে বলল, ওয়াইজিনের নাম শুনেছ তুমি? ওয়াইজিন এই গায়ের সবচেয়ে ভয়ঙ্কর অপদেবতা। এখানকার মানুষ তাকে মৃত্যুর চেয়েও বেশি ভয় পায়। কিন্তু এই ওয়াইজিনের সাথে প্রেম করার কি সম্পর্ক? অত কিছু আমিও জানি না অবিনাশদা, তবে যেটুখানি শুনেছি, এই গ্রামে কেউ যদি প্রেম করে তাহলে ওয়াইজিন নাকি ভীষণ রুষ্ট হন, আর একবার ওয়াইজিন রেগে গেলে কি হয় সেটা জানার প্রবল ইচ্ছা থাকলেও আমি দেখলাম ওয়াসিমা মুহূর্তের মধ্যে প্রসঙ্গটা পাল্টে ফেলল। তারপর বলল, আমার আব্বাজানের নাম হয়তো তুমি শুনে থাকবে, ইকবাল খাতুন। এই গ্রামের পঞ্চায়েত প্রধান এবং মসজিদের প্রধান মৌলবীও। তিনি আমাদের সম্পর্ক। এক মিনিট, তুমি ইকবাল সাহেবের মেয়ে? কথাটা এতদিন বলনি কেন? তাহলে তো আর চিন্তার কোনো কারণই নেই। যতদূর শুনেছি উনি তো সাক্ষাৎ ভগবান। গায়ের মানুষদের এত সাহায্য করেন, গ্রামের ছেলে মেয়েদের পড়াশোনার জন্য স্কুল করে দেন। ওনার মতো মানুষ আমাদের সম্পর্কের কথা জানতে পারলে খুব খুশি হবেন ওয়াসিমা। আমার কথা শুনে ওয়াসিমা একটা মৃদু ব্যঙ্গাত্মক হাসি হাসল। তারপর বলল, জানতাম আমার আব্বাজান সম্পর্কে তোমার এমনই একটা ধারণা থাকবে। যাই হোক, আমার আব্বাজানকে গায়ের লোকজনের থেকে আমি অনেক বেশি চিনি অবিনাশদা। কি জানো তো, দিনের আলোয় না কখনো কখনো একটা মানুষকে সম্পূর্ণ চেনা যায় না। মাঝে মাঝে রাতের অন্ধকারেও তার মুখোমুখি দাঁড়াতে হয়, তবে না বোঝা যায় সে মানুষটা কেমন। মানে কি বলছোটা কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝবে, খুব শীঘ্রই বুঝবে। আজ আসি। ওয়াসিমার বলা কথাগুলো আমার মাথায় ঘুরপাক খেতে লাগলো। ওয়াসিমা ইকবাল সাহেবের মেয়ে, এই কথা ইরফান আমায় আগে জানায়নি কেন? হয়তো বলতে ভুলে গেছিল। ও যেমন ভুলো স্বভাবের ছেলে। তবে প্রশ্নটা যে ওকে এখন জিজ্ঞেস করব, তারও কোনো উপায় নেই। ইদানিং ইরফানের সঙ্গে আমার প্রায় দেখাই হয় না। ও সারাদিন ওর মায়ের কাছেই থাকে, শুধু দুবেলা এসে আমার রান্না করে দিয়ে যায়। মাঝে একদিন বিকেলবেলায় এসে খুব কান্নাকাটি করছিল। ডাক্তারবাবু নাকি একেবারে হাল ছেড়ে দিয়েছেন। ইরফানের মায়ের নাকি আর বাঁচার সম্ভাবনা নেই। এই কথা শোনার পর থেকে ইরফানের মাকে নিয়ে আমিও খুব দুশ্চিন্তায় আছি। তবে এই সমস্ত ঘটনার সঙ্গে সঙ্গে
আরও একটা ঘটনা আছে যা আমার দুশ্চিন্তা কয়েক গুণ বাড়িয়ে দিচ্ছে। এই বিগত 1 মাসে আমি প্রায় প্রত্যেক দিন সেই কালো ঘোড়াটাকে দেখেছি। স্কুলে যাওয়ার সময়, স্কুল থেকে ফেরার সময়, ওয়াসিমার সঙ্গে কথা বলার সময়, আমি যখন যেখানে যাই ঘোড়াটা যেন আমায় অনুসরণ করে সেখানেই পৌঁছে যায়। আরও একটা অদ্ভুত জিনিস আমি খেয়াল করেছি, এই ঘোড়াটাকে আমি ছাড়া আর কেউই দেখতে পায় না। কেউ না। কোনো বলি প্রদত্ত পশুকে বলি দেওয়ার আগে হত্যাকারী যেমন তাকে নজরে নজরে রাখে, আমার কেন জানি না মনে হয় এই ওয়াইজিনের কালো ঘোড়াটিও আমাকে সেভাবেই নজরে রাখছে। তারপর একদিন সময় পেলেই, যত দিন যাচ্ছে, যতই প্রত্যেক দিন আমি ঘোড়াটাকে দেখছি, ততই যেন আমার মনের মধ্যে একটা অস্থিরতা বৃদ্ধি পাচ্ছে। এতদিনকার যুক্তিবোধ, বিজ্ঞান মনস্কতা, তার্কিক মনোভাব সব আস্তে আস্তে যেন দুর্বল হয়ে আসছে। আর তার বদলে মনের মধ্যে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে একটা অজানা ভয়, একটা অনিশ্চিত পরিণতির আতঙ্ক, বহু প্রচলিত গ্রামীণ অপদেবতার দুর্দমনীয় আতঙ্ক যেন ক্রমশ গ্রাস করে নিচ্ছে আমার সমস্ত চেতনা। আচ্ছা, আমাকেই কেন বারবার দেখা দিচ্ছে কালো ঘোড়াটা? কি বা এমন বিপদ ডেকে আনতে চলেছি আমি? এই গ্রামে প্রেম করাই বা নিষিদ্ধ কেন? আর এই গাঁয়ের লোকেদের বিশ্বাস অনুযায়ী শেষমেশ ভয়ঙ্কর অপদেবতার হাতেই কি আমার মৃত্যু? কি জানি, যতদিন যাচ্ছে এই প্রশ্নগুলো আমার ভেতরে আরো জাগাড় দিয়ে উঠছে। প্রত্যেক দিন, প্রতি মুহূর্ত যেন দম বন্ধ হয়ে আসছে। এই প্রশ্নগুলোর উত্তর না পাওয়া পর্যন্ত আমার শান্তি নেই, যেন এতটুকু শান্তি নেই। একটা দিগন্ত বিস্তৃত মাঠ, তার ঠিক মাঝখানে আমি আর ওয়াসিমা দাঁড়িয়ে গল্প করছিলাম। ওয়াসিমা হাসছিল, আমি কথা বলছিলাম। সূর্য প্রায় অস্ত যায় যায়। একটা অদ্ভুত ছায়া আর কুয়াশা ঘিরে রেখেছিল আমাদেরকে। একটা স্বপ্ন জগতে আমরা দাঁড়িয়েছিলাম যেন। হঠাৎ ওয়াসিমা আমায় বলল, আচ্ছা অবিনাশদা, তুমি সবাইকে এত বিশ্বাস করো কেন? সব গল্পেই কিন্তু একটা মির্জাফর থাকে। আমি অবাক হয়ে বললাম, মানে? ওয়াসিমা হেসে বলল, বুঝবে বুঝবে, ঠিক সময় বুঝবে। ঠিক সেই মুহূর্তে ওই শব্দটা আবার আমরা শুনতে পেলাম। একটা ভয়ঙ্কর হাড় হিম করা ঘোড়ার ডাক। সেই ঘোড়ার ডাক, কিন্তু ঘোড়াটা কোথায়? ঘোড়াটাকে বেশি খুঁজতে হলো না। আবছায়া কুয়াশা পেরিয়ে জন্তুটাকে ছুটে আসতে দেখলাম আমাদেরই দিকে। কালো কুচকুচে তার শরীর, চোখ দুটো আগুনের মতো জ্বলন্ত। প্রচণ্ড খুরের শব্দ করে ও দৌড়ে আসছে আমাদেরই দিকে। আমরা পালাচ্ছি। আমি আর ওয়াসিমা ভয়ে আতঙ্কে দৌড়চ্ছি। চারদিক থেকে আওয়াজ আসছে, প্রচণ্ড চিৎকার করছে যেন কারা। তারপর হঠাৎ ঝলসে উঠল একটা তলোয়ার। রক্ত, রক্ত, শুধুই রক্ত। চাঁদ ওঠেনি আজ। আজ অমাবস্যা। ওয়াইজিনের কালো ঘোড়া আমার উপরে আছড়ে পড়ল। তারপর সব অন্ধকার, গভীর অন্ধকার। এই একই স্বপ্ন বিগত 1 সপ্তাহে প্রত্যেক দিন দেখছেন? আগে হ্যাঁ, প্রতিদিনই, প্রত্যেক দিন দেখছি। আর যতবারই এই স্বপ্ন দেখছি ততবারই ঘুম ভাঙলে প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে। শরীরের বিভিন্ন জায়গায় অদ্ভুত যন্ত্রণা অনুভব করছি।
এসব থেকে মুক্তির কি উপায় বলুন তো? আমি সত্যিই এই যন্ত্রণা আর নিতে পারছি না। আপনি তো চিন্তায় ফেলে দিলেন দেখছি অবিনাশবাবু। আপনার সঙ্গে ওয়াসিমার এই সম্পর্কের কথাটা আর কে জানে? শুধু ইরফানই জানতো, আর আপনি আজকে সবটা জানলেন। আর কেউ জানে না। তবে ওয়াসিমা কাউকে জানিয়েছে কিনা কিছু আমি ঠিক জানি না। না না, ওয়াসিমাকে আমি যতদূর চিনি ও এতটা বোকামে নয়। ও কাউকে জানায়নি, এবং আপনার আর ওয়াসিমার সম্পর্কের কথা কারুর না জানাই মঙ্গল। কেন? আপনিও এই কথা বলছেন কেন? আরে আমরা তো ভালোবেসেছি, এতে দোষ কোথায়? অবিনাশবাবু, সব কিছু যুক্তি বুদ্ধি দিয়ে বিচার করলে হয় না সব সময়। মাঝে মাঝে বাস্তবটাকেও মাথায় রাখতে হয়। আপনি বোধহয় জানেন না এই গ্রামে মানুষ কতটা কুসংস্কার প্রবণ। তাদের ধ্যান ধারণা রীতিনীতির বিপক্ষে গেলে যে কি হতে পারে তার কোনো ধারণাই আপনার নেই। এমনকি দাঙ্গা লেগে যাওয়াও অসম্ভব কিছু নয়। কিন্তু নাজিমবাবু, আমার পক্ষে ওয়াসিমাকে ভুলে যাওয়া সত্যিই অসম্ভব। আপনি বুঝতে পারছেন না। আমার কথা শুনে নাজিম সাহেব চুপ করে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থাকলেন। ওনার চোখে মুখে একটা অস্বাভাবিক রূঢ়তা ফুটে উঠল, যা আমি এর আগে কখনো লক্ষ্য করিনি। কিছুক্ষণ পর উনি বললেন, যা ভালো বোঝেন করুন, তবে আপনি যে পথে এগোচ্ছেন তার ফল খুব একটা ভালো হবে না বলেই আমার বিশ্বাস। আপনি শুধু আপনার জন্য বিপদ ডেকে আনছেন না, সমস্ত গ্রামবাসীর জন্যই বিপদ ডেকে আনছেন। যাই হোক, আপনি ওয়াইজিনের পুরো কাহিনীটা শুনতে চেয়েছিলেন না? হ্যাঁ, চেয়েছিলাম তো। আমি কাল রাতে সৈয়দ সাহেবকে ফোন করে সবটা বলেছি। মানে, আপনি ওই কালো ঘোড়াটাকে সর্বত্র দেখতে পাচ্ছেন, এই এতটা পর্যন্ত বলেছি, আর কিছু বলিনি। উনি প্রথমটা তো আপনার সঙ্গে দেখা করতেই চাইছিলেন না, শেষমেশ অনেকবার করে বলায় রাজি হলেন। সৈয়দ সাহেব আমাদের স্কুলের ইতিহাস শিক্ষক ছিলেন। এই নসিবগঞ্জের ইতিহাস নিয়ে ওনার অগাধ জ্ঞান। আশা করি আপনি আপনার সব প্রশ্নের উত্তর ওনার কাছে পাবেন। উনি আজ বিকেলে আপনাকে দেখা করতে যেতে বলেছেন। আচ্ছা, ঠিক আছে, আজ বিকেলেই তাহলে আমি যাব ওনার সাথে দেখা করতে। এখন উঠলাম তবে। এই বলে আমি চেয়ার থেকে উঠে পড়লাম। তারপর নাজিম সাহেবের কেবিন থেকে বেরিয়ে হাঁটা লাগালাম সপ্তম শ্রেণীর কক্ষের দিকে। মনে মনে একটা চাপা উত্তেজনা বোধ করলাম। একসময় নিজেই নিজেকে বোঝালাম, আর চিন্তা করে লাভ নেই, আজ বিকেলেই সব প্রশ্নের উত্তর পেয়ে যাব। ওয়াইজিন আর তার কালো ঘোড়ার পিছনে আসল কাহিনী জানা যাবে আজ বিকেলেই। সৈয়দ সাহেবের বাড়িটা খুঁজে পেতে বেশি বেগ পেতে হলো না। গ্রামের লোকেদের মোটামুটি একবার বলতেই তারা নির্দ্বিধায় বাড়িটা দেখিয়ে দিল। ইরফানের মায়ের আজকে শরীরটা খারাপ ভীষণ রকমের, তাই ওকে আর এখানে আসার কথা বলিনি। ও দুপুরের খাবার দিয়েই ওর মায়ের কাছে চলে গেছে। সৈয়দ সাহেব এককালে নসিবগঞ্জ উচ্চ বিদ্যালয়ে ইতিহাসের শিক্ষক ছিলেন, তবে এ গাঁয়ে তার বহুল জনপ্রিয়তা সম্পূর্ণ অন্য একটি কারণে। সৈয়দ সাহেব নাকি ঝাড়ফুঁক করতে পারেন, জল টল পড়তে পারেন। রোগ হলে এই গ্রামের লোকজনকে মন্ত্রপুত তাবিজ টাবিজও দেন। এইসব কারণের জন্যই এই গ্রামের লোক সৈয়দ সাহেবকে এক ডাকে চেনে। যাই হোক, আমি যখন সৈয়দ সাহেবের বাড়ির সামনে পৌঁছলাম তখন বিকেল পড়ে এসেছে। আকাশে জমা হয়েছে রাশি রাশি কালো মেঘ। চারিদিকে একটা অদ্ভুত গুমোট নিস্তব্ধতা বিরাজমান। একটা বড়সড় ঝড় যে আসতে চলেছে তার আভাস যেন প্রকৃতি এখন থেকেই দিচ্ছে। সৈয়দ সাহেবের বাড়িটি দোতলা এবং ভগ্নপ্রায়। অধিকাংশ জায়গায় চটলা খসে গেছে। মসৃণ ঢালাই উঠে গিয়ে নির্লজ্জ ইটের সুরকি তার দন্ত আস্ফালন করেছে। এই বাড়ির যে বহুদিন মেরামতি হয়নি তা দেখলেই বোঝা যায়। বাড়িতে কোনো কলিং বেল নেই, অগত্যা দরজায় ঠকঠক করতেই এক বৃদ্ধ দরজা খুলে দিল।
বৃদ্ধ, হ্যাঁ বৃদ্ধই বলা চলে। ভাঙাচোরা মুখ, অগোছালো চুল, পরনে কালো আলখাল্লা, গলায় বিভিন্ন রকমের মাদুলি এবং চোখে ভয়ঙ্কর তীক্ষ্ণ দৃষ্টি। সব মিলিয়ে ভদ্রলোককে প্রথমবার দেখেই শিহরিত হতে হয় এবং বুঝতে কোনো অসুবিধা থাকে না যে ইনি সৈয়দ সাহেব। অবিনাশ সান্যাল, নাজিমুদ্দি তোমায় পাঠিয়েছ তো? জি আজ্ঞে। ভেতরে এসো, ভেতরে এসো। ভদ্রলোকের কথা মতো বাড়ির ভেতরে ঢুকে আমি আরো অবাক হয়ে গেলাম। বাড়ির বাইরের থেকেও ভেতরের রূপটি আরো ভয়ঙ্কর। একটি বিশাল হলঘরের চারদিকে ছড়ানো ছিটানো অগোছালো জিনিসপত্র, কোথাও ডাঁই করা বই, তো কোথাও অগোছালো কাপড়, কোথাও অদ্ভুত সব বাসন কোসন, আবার কোথাও মেঝের ওপর ছড়ানো বিভিন্ন রকমের তাবিজ মাদুলি। আমার মায়ের কাছে ভীষণ অগোছালো হিসেবে আমার একটা বদনাম ছিল, কিন্তু সৈয়দ সাহেবের ঘরের নমুনা দেখে আমার ঘর গোছানো সম্পর্কে মনে মনে খানিকটা স্বস্তি পেলাম। সৈয়দ সাহেব দুটো টুল কোথা থেকে যেন জোগাড় করে আনলেন। তারপর তার একটায় তিনি নিজেই বসলেন, অন্যটা এগিয়ে দিলেন আমার দিকে। তারপর হঠাৎ কি যেন মনে পড়ায় আবার উঠে গেলেন এবং কিছুক্ষণ পরে ফিরে এলেন হাতে একটা লণ্ঠন নিয়ে। বাইরে ঝড় উঠেছে, শুনতে পাচ্ছ? এখনই আলো চলে যাবে। কি অদ্ভুত! কথাটা বলতে বলতেই আলো চলে গেল আর সারা ঘরে নেমে এলো নিশ্চিদ্র অন্ধকার। বাইরে ঝড় উঠেছে, প্রচণ্ড জোরে সনসন করে হাওয়া ছুটছে। মাঝে মাঝেই ঘরের বন্ধ জানলাগুলো কেঁপে কেঁপে উঠে তার সাক্ষ্য দিচ্ছে। সৈয়দ সাহেব লণ্ঠনটা জ্বালালেন। তারপর সেটা নামিয়ে রাখলেন মাটিতে। লণ্ঠনের নিভু নিভু আলোয় প্রায়ান্ধকার ঘরে আমি আর সৈয়দ সাহেব বসে রইলাম মুখোমুখি। নাজিম আমাকে তোমার ব্যাপারটা বলছিল। তুমি নাকি বহুদিন ধরে ওই কালো ঘোড়াটাকে দেখতে পাচ্ছ? হ্যাঁ? জি আগে, প্রায় 2 মাস ধরে। ভাইজিনের আসল কিস্সাটা শুনতে চাও? হ্যাঁ, মানে সেই কারণেই তো আপনার কাছে আসা। সৈয়দ সাহেব আমার কথায় কিছুক্ষণ নীরব হয়ে থাকলেন। আবছায়া আলো আর অন্ধকারে ওনার ভাঙাচোরা মুখটা যেন আরো ভয়ঙ্কর দেখাচ্ছিল। তারপর হঠাৎ করে আমার চোখের দিকে তাকিয়ে তিনি বলতে শুরু করলেন, ভাইজিনের কিস্সাটা ঠিক কত বছর আগের তা আমি নিজেও জানি না। এই কিস্সাটা আমার শোনা আমার পরদাদার কাছ থেকে। তিনি আবার শুনেছিলেন তার পরদাদার কাছ থেকে। এইভাবেই কিস্সাটা গ্রামের লোকজন প্রজন্মের পর প্রজন্ম শুনে আসছে। এই কিস্সার কতটা সত্যি কতটা মিথ্যে তাও আমার জানা নেই। এই কিস্সার শুরু আজ থেকে বহু বছর আগে এই গ্রামের রশিদ আব্দুল্লাহ নামের এক ধনী জমিদারের থেকে। এই রশিদ আব্দুল্লাহ একদিকে যেমন ছিলেন প্রভূত ধনী এবং ক্ষমতাবান, অন্যদিকে ছিলেন তেমনি ধর্মপ্রাণ ও কট্টরপন্থী। তার আমলে গ্রামের মেয়েরা নাকি পথে ঘাটে বেড়াতে পর্যন্ত পারত না। পর্দা প্রথা ছিল ভয়ঙ্কর রকমের কঠিন এবং নারী স্বাধীনতা ছিল একটা ঘোরতর দুঃস্বপ্ন। মেয়েরা পর্দার আড়ালে আর বন্ধ ঘরেই উপকারী, রাস্তাঘাটে, শিক্ষাঙ্গনে অথবা কর্মক্ষেত্রে নারীরা বিপজ্জনক।
এই ছিল মেয়েদের সম্বন্ধে রশিদ আব্দুল্লাহর মতামত। এই রশিদ সাহেবের ঘরে পরপর 3 ছেলের পর যখন একটা মেয়ে হলো, তখন রশিদ সাহেব কিঞ্চিত হতাশ হলেন। বলাই বাহুল্য তিনি চতুর্থবারেও পুত্র সন্তানই আশা করছিলেন। যাই হোক, অনেক বিচার বিবেচনা করে মেয়েটির নাম রাখা হলো ওয়াইজিন। ছোটবেলা থেকেই ওয়াইজিন ছিল অসামান্য বুদ্ধিমতী। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বুদ্ধির সাথে সাথে রূপেরও বিকাশ ঘটল চমকপ্রদভাবে। দেখতে দেখতে ওয়াইজিনের বয়স যখন 18-19-এ পৌঁছল, ততদিনে ওয়াইজিনকে দেখে যে কেউ রূপকথার রাজকুমারী ভাবতে বাধ্য। একদিকে যেমন রূপ, অন্যদিকে তেমনি গুণের বিকাশ। দাদাদের বই লুকিয়ে লুকিয়ে সে পড়েছে, বাবার চোখের আড়ালে সে একা একা শিখেছে অশ্বারোহণ, অস্ত্র চালনা। তার নিজের একটি তলোয়ারও ছিল, যা সে সবসময় সকলের থেকে লুকিয়ে রাখত। তার বাবা দাদাদের এক বেশে নারী বিদ্বেষী চিন্তা ভাবনার ওয়াইজিন ছিল যাকে বলে একেবারে পরিপন্থী। সে ছিল স্বাধীন চেতা, বিদগ্ধ সুন্দরী এবং শিক্ষিতা। এদিকে রশিদ সাহেবের দয়ায় বাড়ির বাইরে বেরোনো ওয়াইজিনের পক্ষে একেবারেই নিষিদ্ধ ছিল। এমনকি সর্বক্ষণ তাকে চোখে চোখে রাখার জন্য নিযুক্ত করা ছিল একাধিক দাসী। কিন্তু যার বুকের ভেতর স্বাধীন চেতনা, তাকে কবেই বা আটকাতে পেরেছে শাসন সংস্কারের বেড়াজাল। বাবার চোখকে ফাঁকি দিয়ে বাড়ির বাইরে বের হওয়ার এক আশ্চর্য উপায় বের করেছিল ওয়াইজিন। প্রতি অমাবস্যার রাতে এক দাসী তার ঘরে গিয়ে তার সঙ্গে পোশাক পরিবর্তন করে নিত। তারপর ওই দাসী থেকে যেত ওয়াইজিনের শয়ন কক্ষে, আর ওয়াইজিন সম্পূর্ণ কালো বোরখা পরে বেরিয়ে আসতো বাড়ি থেকে। রশিদ সাহেবের ঘোড়াশালে একটি মিশমিশে কালো ঘোড়া ছিল ওয়াইজিনের ছোটবেলার সঙ্গী। ওয়াইজিন তাকে আদর করে ডাকত পরি বলে। তো প্রায়শই অমাবস্যার রাতে ওয়াইজিন তার এই কালো ঘোড়াটি করে বেরিয়ে পড়ত নৈশ ভ্রমণে, আর আত্মরক্ষার জন্য সঙ্গে নিত সেই তলোয়ারখানা। অমাবস্যার রাতে নিশ্চিদ্র অন্ধকারে কুচকুচে কালো ঘোড়ার ওপর ওয়াইজিনকে কেউ কেউ বার কয়েক দেখে থাকলেও তাকে চিনতে পারা তো দূর, বরং ভয়ঙ্কর অপদেবতা ভেবে মূর্ছা যেত। যাই হোক, প্রতি অমাবস্যার রাতে ওয়াইজিনের এই নৈশ ভ্রমণ বেশ ভালোই চলছিল। কিন্তু বাদ সাধল এক রাতের ঘটনা। সে রাতে ওয়াইজিন খাজাই পীরের পুকুর ঘাট দিয়ে যাচ্ছিল। হঠাৎ শুনতে পেল পুকুর পাড়ে বসে কে যেন বাঁশি বাজাচ্ছে। বড় অপরূপ সেই বাঁশির আওয়াজ অমাবস্যার রাতে যেন চাঁদের আলো ছড়িয়ে দিচ্ছে চারদিকে। ওয়াইজিনের ভারী কৌতূহল হলো। পুকুর ঘাটের সামনে গিয়ে সে দেখল এক যুবক তার দিকে পিঠ করে এক মনে বাঁশি বাজিয়েই চলেছে। ওয়াইজিন তাকে বিরক্ত করল না, বরং চুপচাপ শুনল সেই বাঁশির সুর। তারপর নিভৃতেই বিদায় নিল সেখান থেকে। বাঁশিতে মগ্ন সেই যুবক কিছু জানতেও পারল না। এরপর
এমন ঘটনা ঘটলো আরো কয়েকবার। ওয়াইজিন যায়, বাঁশির আওয়াজ শোনে, আবার চলেও আসে, অথচ সেই যুবকের বাঁশির ঘোর ভাঙে না। একদিন ওয়াইজিনের ভীষণ অভিমান হলো। যুবকটির পিছনে গিয়ে সে দিল তার কালো ঘোড়াটাকে খেপিয়ে। অমনি ঘোড়াটা চিৎকার করে উঠল। সেই চিৎকার শুনে যুবকটি পিছনে তাকিয়ে যা দেখল, তাতে তৎক্ষণাৎ মূর্ছা যাওয়া ভীষণই স্বাভাবিক। হলো তাই। অমাবস্যার রাতে অমন প্রকাণ্ড কালো ঘোড়ায় কালো বোরখা পরা এক অশ্বারোহীকে দেখে যুবকটি তৎক্ষণাৎ চেতনা হারালো। এদিকে ওয়াইজিন পড়ল মহা বিপদে। এসে হিতে বিপরীত হলো। ঘোড়া থেকে সে নেমে অনেক কষ্টে যুবকটির জ্ঞান ফেরালো। জ্ঞান ফেরার পরেও বহুক্ষণ যুবকটি আতঙ্কিত ছিল, কিন্তু শেষমেশ ওয়াইজিনের পুরো গল্পটা শুনে যুবকটি আশ্বস্ত হলো। তবে এত সবের মধ্যেই যুবকটির নাম জানা হয়ে গেল ওয়াইজিনের। যুবকটির নাম আকিব। নিজের বলতে তার কেউ নেই। গায়ে গায়ে বাঁশি বিড়ি করে সে দিন যাপন করে। এ গায়ে কিছুদিন হয়েছে সে এসেছে। কিছুদিনের মধ্যে আকিব আর ওয়াইজিনের বন্ধুত্ব জমে গেল বেশ। এক স্বাধীন চেতা মেয়ে যে প্রথম পেল পুরুষ সঙ্গ, এবং এক আপন ভোলা পুরুষ যে প্রথম পেল নারীর স্পর্শ। স্বাভাবিকভাবেই কিছুদিনের মধ্যেই তাদের সম্পর্কে জারিত হলো প্রেম রস। আর সেখানেই হলো গলদ। ওয়াইজিন ভুলে গেল তার জমিদার বাবা আকিবের মতো একটি ছেলের সঙ্গে তার সম্পর্ক কোনোদিন মেনে নেবে না। অথচ প্রেম এমনই জিনিস, একবার যে তার স্বাদ পেয়েছে সহজে সে তা ছাড়তে পারে না। এ গল্পেও তাই হলো। এত সাবধানী ওয়াইজিনও এবার ভুল করতে শুরু করলো। এখন আর অমাবস্যার রাত না, প্রায় প্রতি রাতেই সে দেখা করতে যেতে লাগলো আকিবের সাথে। বেশ কয়েক মাস চলল তাদের এই মোহাব্বত। তারপর হঠাৎ একদিন কিভাবে যেন সব জানাজানি হয়ে গেল। সারা গায়ে ঢিড়ি পড়ে গেল। জমিদারের মেয়ে রাতের বেলায় এক বাঁশিওয়ালার সাথে প্রেম করতে যায়। আরো কি কি করে তার ঠিক নেই। স্বাভাবিকভাবেই গায়ের লোকেরা নানা রকম কুৎসা ছড়াতে লাগলো। এদিকে রশিদ সাহেবের মাথায় চড়ল আগুন। মেয়েকে তিনি গৃহবন্দী করলেন, তারপর তার ওপর শুরু করলেন অস্বাভাবিক অত্যাচার। অন্যদিকে আকিবও 2-3 বার বাড়াটে লাঠিয়ালদের হাতে মরতে মরতে বাঁচল। অন্য কেউ হলে হয়তো মোহব্বত এখানেই শেষ হয়ে যেত, আর কিস্সাটাও খতম হয়ে যেত। কিন্তু ভাইজিন আর আকিবের মোহব্বত ছিল সচ্চা মোহব্বত। এত সহজে হার মানার লোক তারা ছিল না। আকিব গোপনে এক বাসনওয়ালির মাধ্যমে চিঠি পাঠাতে লাগলো ভাইজিনকে। কি অদ্ভুত, সকলের চোখ এড়িয়ে সেই বাসনওয়ালি ঠিক পৌঁছে দিতে লাগলো সেই চিঠিপত্র। এরপর একদিন আকিব জানালো সে ভাইজিনকে নিয়ে এই গ্রাম থেকে পালাতে চায়। যথারীতি ভাইজিন সম্মতি জানালো। ঠিক হলো আগামী অমাবস্যাতেই তারা এই গ্রাম ছেড়ে পালাবে। যথারীতি দেখতে দেখতে অমাবস্যার দিন চলে এলো। সেই দিন
শেষবারের মতো ভাইজিন তাদের কাছে তার স্বাধীনতা ভিক্ষা করল। ভাইজিনের ওপর অমানবিক অত্যাচারের সাক্ষী সেই দাসীরা যেতে দিল ভাইজিনকে। সেদিন ওই কালো বোরখা পরে কালো ঘোড়ায় সওয়ার হয়ে পুকুর ঘাটে এলো ভাইজিন। সেখানেই অপেক্ষা করছিল আকিব। দুজনে মিলে রওনা দিল অন্য গ্রামের দিকে। কিন্তু ভাইজিন আর আকিবের কপাল ছিল খারাপ। যে ভোজনশালায় আকিব খাবার খেত একমাত্র তাকেই আকিব এই পালাবার কথা জানিয়েছিল, এবং সেই ধোঁকাদারি করল। টাকার লোভে সবটা গিয়ে জানিয়ে দিল রাশিদ সাহেবকে। যে মুহূর্তে তারা গ্রাম থেকে বের হতে যাবে সেই মুহূর্তে হঠাৎ কোত্থেকে যেন তাদের ঘিরে ধরল একদল লোক। তাদের এক হাতে মশাল, অন্য হাতে অস্ত্র। তারপর লোকগুলোর পিছন থেকে বেরিয়ে এলো খোদ রাশিদ সাহেব। ভয়ঙ্কর নৃশংস একটা হাসি এসে তিনি বললেন, হারামজাদি, ভেবেছিলি আমার বংশের নামে গালি দিবি? অতই সহজ? অতই সহজ? আজ দেখ তোর কি হয়, আর তোর এই আশিকেরই বা কি হাল করি। সেই রাতে ভাইজিনের চোখের সামনে খুন করা হলো আকিবকে। ভয়ঙ্কর অস্ত্র দিয়ে টুকরো টুকরো করে কাটা হলো তার শরীর। তারপরে সেগুলোকে ফেলে দিয়ে আসা হলো খাজাই পীরের পুকুরের জলে। এরপর ভাইজিনকে টানতে টানতে নিয়ে যাওয়া হলো বাড়ি। সেখানে পরপর 7 দিন ভাইজিন কিচ্ছু খেলো না, কারোর সাথে কথা বলল না। আর দিনের দিন রাতের বেলায় ভাইজিন নিজের কক্ষ থেকে যখন বেরোলো, তখন পরনে কালো বোরখা, চোখ দুটো উদ্ভ্রান্ত, চুলগুলো এলোমেলো, আর হাতে চকচক করছে তার সেই তলোয়ার। তার কোনো প্রহরী বিন্দুমাত্র আওয়াজ করার সুযোগও পেল না। তার আগেই তাদের মুন্ডু আলাদা হয়ে গেল ধর থেকে। রাশিদ সাহেবের ঘরের দরজাতেও টোকা পড়ল। রাশিদ সাহেব ঘুম চোখে দরজা খুললেন, কিন্তু কে এসেছে দেখার সময়টুকুও পেলেন না। তার আগেই তারও মুন্ডু আলাদা হয়ে গেল শরীর থেকে। সেই রাতে নিজের 3 দাদাকেও একইভাবে হত্যা করলো ভাইজিন। তারপর তার কালো ঘোড়া ছুটিয়ে বেরিয়ে গেল বাড়ি থেকে। পরের দিন সারা গ্রামে হই হই রই রই পড়ে গেল। জমিদার ও তার 3 ছেলে খুন হয়েছে তার নিজেরই মেয়ের হাতে। কিন্তু সে পালিয়ে গেল কোথায়? খোঁজ 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 খুঁজতে গিয়ে শেষমেশ দেখা গেল খাজাই পীরের পুকুর ঘাটে ভাইজিন ও তার কালো ঘোড়া মরে পড়ে আছে। ঘোড়াটি মরেছে বিষক্রিয়ায়, আর ভাইজিন আত্মহত্যা করেছে তলোয়ার দিয়ে নিজের গলা কেটে। কিন্তু আসল ঘটনা শুরু হলো এরপর থেকে। যে মেয়ে নিজের ভালোবাসার জন্য প্রাণ দিল, মৃত্যুর পরে সেই রূপ নিল এমন এক ভয়ঙ্কর অপদেবতার, যে দুচক্ষে ইশক মোহাব্বতকে ঘেন্না করে। ভাইজিনের অপদেবতা হয়ে উঠল সারা গাঁয়ের ত্রাস। সমস্ত গ্রামের মানুষের মুখে মুখে রটে গেল
এই অপদেবতার ভয়াবহতার গল্প। যে কোনো নারী পুরুষ এই গ্রামে যেই প্রেমে পড়ে, অমনি ভাইজিনের প্রকাণ্ড কালো ঘোড়াটি তাদের দেখা দিতে শুরু করে। বিশেষ করে তাকে, যে সম্পর্কটা শুরু করে। ঘোড়াটি বিশাল আকৃতির, রক্তটা সর্বক্ষণ আগুনের মতো চলে, এবং সর্বোপরি ঘোড়াটি মাংসাশী। ভাইজিনের কালো ঘোড়াটি প্রেমিক যুগলের ওপর নজর রাখতে থাকে। তারপর দেখতে দেখতে এমন এক অমাবস্যার রাত আসে যখন স্বয়ং ভাইজিন তার শিকারে বের হয়। প্রেমিক প্রেমিকাদের ওপর এমনই তার আক্রোশ যে অমাবস্যার পরের দিন তার শরীরের একতলা মাংস পর্যন্ত খুঁজে পাওয়া যায় না। এইভাবে কত প্রেমিক প্রেমিকা যে এই গ্রাম থেকে সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে গেছে তার কোনো হিসেব নেই। শুধু তাই না, ভাইজিন যখন হত্যা করতে শুরু করে, সেই রাতে তার থেকে বেশি নৃশংস আর কেউ হয় না। শুধু দুজনকে মেরে সে শান্ত হয় না, গ্রামের অনেকগুলো নিরীহ প্রাণ কেড়ে তাদের দেহকে খণ্ড খণ্ড করে পুকুরের জলে ভাসিয়ে দিয়ে তবে সে শান্তি পায়। আমার নিজের চোখে দেখা এই ঘটনা আজ থেকে প্রায় 50 বছর আগে। আমার বয়স তখন 15 কি 16। হঠাৎ একদিন সকালে পুকুরের জলে ভেসে উঠেছিল গ্রামের বেশ কিছু মানুষের কাটা মুন্ডু, শরীরের বিভিন্ন অংশ। সাদা পুকুরের জল হয়ে উঠেছিল লাল। কি ভয়ঙ্কর সেই দৃশ্য! মৃত মানুষগুলোর শরীরের বিভিন্ন অংশ সারা পুকুরে ভাসছে, কারোর মাথা, কারোর হাত, কারোর আবার পেটের থেকে বেরিয়ে আসা নাড়ি ভুঁড়ি। আর সেই দুজন প্রেমিক প্রেমিকা যাদের জন্য এই ঘটনাটা ঘটেছিল, তাদের শরীরের এক টুকরো মাংস আর খুঁজে পাওয়া যায়নি। এই গ্রামের লোকেরা বিশ্বাস করে কোনো প্রেমিক প্রেমিকাকে হত্যা করার পর নাকি ভাইজিন তার কালো ঘোড়াটিকে তাদের মাংসগুলো টুকরো টুকরো করে খাইয়ে দেয়। এই কারণেই এই গ্রামের লোকজন ভাইজিনকে সাক্ষাৎ শয়তানের চেয়েও বেশি ভয় পায়। তার কালো ঘোড়াটা দেখাটাকে অশুভ বলে মনে করে, আর ইশক করাকে গুনাহ বলে মনে করে। গুনাহ। একটানা এতটা বলার পর সৈয়দ সাহেব থামলেন। ঘরে তখনও একটা দম বন্ধ করা অন্ধকার। বাইরে প্রচণ্ড ঝড় হচ্ছে, ইতিমধ্যে বৃষ্টিও শুরু হয়েছে, সঙ্গে প্রচণ্ড বজ্রপাত। ঘরের ভেতর লণ্ঠনের তেল বোধহয় ফুরিয়ে এসেছে, তাই লণ্ঠনটাও জ্বলছে টিম টিম করে। এমন সময় হঠাৎ সৈয়দ সাহেব পাগলের মতো চিৎকার করে উঠলেন, কাফের! কাফের! সৈয়দ সাহেবের গলার আওয়াজ হঠাৎ করে যেন পাল্টে গেছে। তার নিজস্ব কাঁপা কাঁপা কণ্ঠস্বরের বদলে এখন যে গলায় তিনি কথা বলছেন তা একটা ভয়ঙ্কর গম্ভীর ও নৃশংস কণ্ঠস্বর। ঠিক যেন মনে হচ্ছে কোনো ভয়ঙ্কর অপদেবতা ভর করেছে তার ওপর। প্রচণ্ড চিৎকার করে উদ্ভ্রান্তের মতো তিনি বলে চললেন, মৃত্যু, ভয়ঙ্কর মৃত্যু তোর জন্য অপেক্ষা করছে। আমাদের গ্রামের নিষ্পাপ মেয়ের সাথে ইশক করিস, তাকে নিকাহ করার কথা ভাবিস। এটা কাফের, বিধর্মী। অমাবস্যা, অমাবস্যা, সামনের মাসের অমাবস্যাতেই সে আসবে। সে আসবে তোর শরীরটাকে ফালা ফালা করে কাটতে। ভাইজিন আসবে, ভাইজিন আসবে,
আর তার শরীরের প্রতিটা টুকরো মাংস ছিঁড়ে ছিঁড়ে খাবে ওই কালো ঘোড়া। মৃত্যু, মৃত্যু, ভয়ঙ্কর মৃত্যু তোর জন্য অপেক্ষা করছে। ঠিক সেই মুহূর্তেই হঠাৎ আমাদের সোজাসুজি থাকা জানলাটা দমকা হাওয়ায় দুম করে খুলে গেল, আর তৎক্ষণাৎ বিদ্যুৎ চমকানোর আলোয় আমি যা দেখলাম তাতে আমার বুকের ভেতরটা আতঙ্কে ঠান্ডা হয়ে গেল। আমি দেখলাম জানলার ঠিক বাইরে দাঁড়িয়ে আছে সেই প্রকাণ্ড কালো ঘোড়া। তার জ্বলন্ত চোখ দুটোয় প্রতিহিংসার প্রচণ্ড আগুন। সে এসেছে, সে এসেছে, তোকে শাস্তি দিতে সে এসেছে। কাফের, কাফের, মরবি, তুই মরবি, কাফের। আমি আর এক মুহূর্ত ওখানে অপেক্ষা করলাম না। পাগলের মতো ছুটতে ছুটতে বেরিয়ে এলাম সৈয়দ সাহেবের বাড়ি থেকে। তারপর প্রায় উদ্ভ্রান্তের মতো ছুটতে শুরু করলাম নিজের বাড়ির দিকে। প্রচণ্ড ঝড় হচ্ছে, তার মধ্যেই হচ্ছে প্রচণ্ড বৃষ্টি ও বজ্রপাত। আমি ভিজে যাচ্ছি, ক্লান্ত হয়ে পড়ছি, কিন্তু দৌড়ানো থামাচ্ছি না। আমি পালাচ্ছি, আমি পালাচ্ছি, পাগলের মতো পালাচ্ছি। আর আমার পিছনে দৌড়তে দৌড়তে আসছে সেই ভয়ঙ্কর কালো ঘোড়া। এক একবারের বিদ্যুৎ চমকে তার প্রকাণ্ড কালো শরীরটা ঝলসে ঝলসে উঠছে। ও আসছে, আমার পিছনেই আসছে, আমাকে মারবার জন্য আমার পিছনেই। আমাকে বাঁচতে হবে, যেভাবেই হোক আমাকে বাঁচতে হবে। নিজের জন্য না হোক, ওয়াসিমার জন্য অন্তত আমাকে বাঁচতে হবেই, বাঁচতে হবেই। শুনছিলেন ত্রিজিৎ করের কাহিনী ভাইজিনের কালো ঘোড়া এর দ্বিতীয় পর্ব। আজকের গল্পে বিভিন্ন চরিত্রে যারা ছিলেন: নাজিম উদ্দিন সাহেবের ভূমিকায় নিহারেন্দু ব্যানার্জি, ইরফানের ভূমিকায় দেবদত্ত রাহা, ওয়াসিমা ও ভাইজিনের ভূমিকায় সোমদত্তা বিশ্বাস, গল্প পাঠে এবং সৈয়দ সাহেবের ভূমিকায় আমি তমাল, মিক্সিং ও মাস্টারিংয়ে সায়ন, পোস্টার ডিজাইনিংয়ে কৃষ্ণেন্দু, প্রযোজনা ও পরিবেশনায় বিভা পাবলিকেশন। আমাদের আজকের গল্প আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল বিভা ক্যাফে, এবং সবার আগে আমাদের লেটেস্ট ভিডিওর নোটিফিকেশন পেতে প্রেস করুন রিং বেল আইকনে। ভাইজিনের কালো ঘোড়ার পরবর্তী পর্ব নিয়ে ফিরব খুব শীঘ্রই। ভালো থাকবেন, সাহিত্যে থাকবেন। শুভরাত্রি।